আজকে খুশির দিন, খুবই খুশির দিন যে আজকে পরিবহন দপ্তরের উদ্যোগে যে 5টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি প্রকল্পের যে উদ্বোধন আজ আমরা এখানে করলাম। এটা পরিবহন দপ্তরের ইতিহাসে তো বলবই, আমাদের ত্রিপুরা সরকারের ইতিহাসেও আমার মনে হয় একটা নতুন পালক আজকে গজল। আমি এর জন্য এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, কিছুদিন আগেও আমাদের 72nd যে এনইসির যে বৈঠক এখানে ত্রিপুরাতে হয়েছিল, সেখানেও আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি এসেছিলেন। উনি কি বললেন? উনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে কথা সবসময় বলেন সেই কথাটাই উনি উল্লেখ করেছেন। কি বলেছেন? যে আমাদের যে 8টা রাজ্য নর্থ ইস্টার্ন রিজনে আছে, সেইগুলোর যদি ডেভেলপমেন্ট না হয়, এই 8টায় যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই অষ্টলক্ষ্মীর যদি উন্নয়ন না হয় তাহলে ভারতবর্ষ কোনোদিন উন্নয়ন হবে না। এবং সেই দিশায় কিন্তু কাজ হচ্ছে। এবং আজকে আমরা ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আগে আমরা কোনোদিন দেখিনি। আমরা জীবনকে আজকে 35 বছর এই কমিউনিস্টদের শাসনকালে, তার আগে 5 বছর জোট আমল কংগ্রেসের রাজত্বে, এবং তার আগেও আরো যদি আমরা দেখি ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি এই কমিউনিস্টদের মদতে যে সরকার ছিল, সেই সরকারের আমলে আমরা ত্রিপুরার উন্নয়ন আমরা ভাবলাম এইভাবেই বুঝি জীবন। কিন্তু আমরা কিন্তু এখন দেখেছি আঁকা বাঁকা পথে চললে চলবে না। আজকে যেভাবে এখানে বিভিন্ন জায়গায় যে আজকে পর্যটন আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, তাতে করে মালিকের সুবিধা হবে, মালিকদের সুবিধা হবে, ড্রাইভারদের সুবিধা হবে, এবং যারা যাত্রীরা তাদেরও কিন্তু সুবিধা হবে। আগে কিন্তু সেইভাবে ওরা চিন্তা ভাবনা করতো না। এতদিন আমরা দেখেছি যে রাস্তার উপর দিয়ে যাও, কোথায় গাড়ি রাখবে, তাদেরও একটা রাখার জায়গার দরকার, তাদেরও রেস্টের দরকার, তাদেরও মনোরঞ্জনের দরকার। এই কথাগুলো তাদের মাথায় কিন্তু আসেনি। খালি এই কথায় কথায় জিন্দাবাদ জিন্দাবাদ, মালিকের জুলুম চলবে না, কেন্দ্র আমাদের দিচ্ছে না, এইগুলোই তো আমরা শুনতাম। কিন্তু আমরা কি করছি? কাজের পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কাজের কোনো বিকল্প নেই, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, 6টা ন্যাশনাল হাইওয়ে। আজকে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, আপনাদের এখানকার প্রিয় বিধায়ক উনি নিজে বলেছেন যে কিভাবে আজকে এই 6টা ন্যাশনাল হাইওয়ে আমরা ডেভেলপ, প্রায় 40% উপরে এখন ডেভেলপমেন্ট হয়ে গেছে। বাকিগুলো শেষের পথে, বিভিন্ন সময়ে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ে সেগুলো শেষ হবে। মানুষ আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কত কষ্টের মধ্যে যেত, সেই জায়গায় আজকে এত স্মুথ রান হচ্ছে। আপনারা হয়তোবা জানেন যে আমাদের বিগত যে পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, আমি 10,000 কিলোমিটার এই ইলেকশনের জন্য আমার ঘুরতে হয়েছে। এই 10,000 কিলোমিটারের মধ্যে আমি প্রায় 6,000 কিলোমিটার আমি রোডে চড়েছি, এবং বাকিগুলো আমি ট্রেনের মাধ্যমে চড়েছি। আগে চপারের মাধ্যমে যেতে হতো, বা এখান থেকে যদি আজকে ধর্মনগর যেতে হতো প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা লাগতো, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। এত সুন্দর ব্যবস্থা, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। এত ভালো ইন্টারনেট আজকে আমাদের মুম্বাই এবং চেন্নাইয়ের পরে 3য় স্থানে আমাদের ত্রিপুরার ইন্টারনেট, এবং সেইভাবে আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ তার যে সুফল সেটা আমরা কিন্তু পাচ্ছি।
আজকে রেলওয়ের কথা বললে আপনাদের এই জিরানিয়ার উপর দিয়েই রেল লাইন যায়। এখানে কি গত কয়েকদিন আগে এখানে ট্রায়াল রান হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনেছেন যে ইলেকট্রিকের মাধ্যমে যে ট্রায়াল রান হয়েছে, যে আগামী দিনে মালগাড়িও আসবে, আমাদের যারা মানুষজন আছে তারাও কিন্তু প্যাসেঞ্জার ট্রেন সেগুলো আসবে। এতগুলো ট্রেন আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে যুক্ত হয়েছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি বন্ধুগণ। বিভিন্ন জায়গায় তার আধুনিকরণের শুধু প্রধানমন্ত্রী যে রেল দিয়েছেন তাই নয়, বারবার তার আধুনিকরণের জন্য উনি বারবার আর্থিকভাবে সাহায্য করছেন বন্ধুগণ। আগরতলা আবার সুন্দরভাবে সাজানোর চেষ্টা হচ্ছে, কুমারঘাট সুন্দরভাবে সাজানো হচ্ছে, উদয়পুর সাজানো হচ্ছে, ধর্মনগর সাজানো হচ্ছে। বন্ধুগণ, আমরা শুধু কথা দিয়ে কথার যাতে কাজে পরিণত হয় সেই দিক দিয়ে আমরা কাজ করি। আজকে নর্থ ইস্টার্ন জোন সম্পর্কে মানুষের এরকম একটা ধারণা ছিল যে নর্থ ইস্টার্ন জোনে গেলে খালি সেখানে উগ্রবাদ, উগ্রপন্থীরাই সেখানে থাকে। আজকে 12টার মতো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কারণে 12টা মৌ হয়েছে নর্থ ইস্টার্ন জোনে। তাতে করে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতেও প্রায় এই ধরনের মৌ হয়েছে। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন এটিটিএফ এবং এনএলএফটির সাথে আমাদের দিল্লিতে যে মৌ হয়েছে, তাতে করে ত্রিপুরাতে এই এটিটিএফ এবং এনএলএফটি তারা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কাছে সারেন্ডার করেছেন। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এতে করে ত্রিপুরাতে আজকে আমরা বলতে পারি যে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আগে আমরা এখান থেকে যদি ধর্মনগর যেতাম, আগে এখান থেকে যদি আমরা সাবরুমে যেতাম, এসকর্ট ছাড়া আমরা যেতে পারতাম না। আমাদের চিন্তা করতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না বন্ধুগণ। কি একটা অরাজকতা অবস্থা ছিল এই কমিউনিস্টদের সময়ে। সমস্ত কলেজ, সমস্ত ক্লাব, সমস্ত পাড়ায় পাড়ায় যে উশৃঙ্খল যে অবস্থা ছিল, সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। খুন, সন্ত্রাস আমরা দেখতাম, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস, এগুলো আমরা দেখতাম। এই জিরানিয়াতে, এই মজলিশপুর কেন্দ্রে একটা ভয়াবহ অবস্থা ছিল, সেগুলো ভুলে গেলে চলবে না। সমস্ত জায়গায় ত্রিপুরা রাজ্যের আমরা দমকলের যে আওয়াজ, সেটা আমরা শুনতাম নির্বাচনের পরে। এখন একটা স্বস্তির পরিবেশ এসছে, শান্তির পরিবেশ এসছে। আমি বারবার আমাদের মন্ত্রী বাহাদুরদের এবং আমাদের জনপ্রতিনিধিদের, আমাদের পার্টির সবাইকে আমি বারবার বলি যে আমরা এতদিন ধরে যে সংস্কৃতি আমরা দেখে আসছি, আমরা সেই সংস্কৃতির মধ্যে আমরা যাব না। আমরা মানুষের তার অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা দেব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমরা কাজ করছি। গণতান্ত্রিক অধিকার আমরা দিয়ে তার মধ্যে যদি আমি কাজ করি, মানুষের জন্য যদি আমি কাজ করি, তবে কিসের এত চিন্তা? আমাদের সেই চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না। আজকে এখানে হেলথের বিষয়ে বলুন, এখানে এগ্রিকালচারের বিষয়ে বলুন, ট্যুরিজমের বিষয়ে বলুন, স্পোর্টসের বিষয়ে বলুন, সব জায়গায় একমাত্র উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। এর মধ্যে হয়তো বা মৌ হয়ে যাবে। সেটা কি হবে? সেখানে হেরিটেজ 5 স্টার হোটেল। এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র 6টা হেরিটেজ হোটেল এই ধরনের আছে। এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে, এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে। এতে করে কি হবে যে মানিক্য ডাইনেস্টি যে তাদের যে ইতিহাস মানুষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। রেট্রোফিটিং করে ওদের ইতিহাসকে আমরা অক্ষত রেখেছি। প্রায় 17 কোটি টাকা তার জন্য খরচ করেছি। ওনারা 250 কোটি টাকার মতো খরচ করবে এবং সেখানে এরকম অর্ডিনারি 5 স্টার হোটেল না, এক একটা হোটেলে প্রায় 100-র মতো ওরা হোটেলের রুম করবে। এর মধ্যে এক্সক্লুসিভ 4-5টা রুম করবে। এক একটা রুমের প্রতিদিন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে গেছি, প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু এই 2.5 লক্ষ টাকা কোথার থেকে কারা আসবে? তারা আসবে বিদেশ থেকে, চার্টার প্লেন করে এখানে আসবে। আর বাকিগুলো নর্মাল যেরকম থাকে সেরকম ভাবে থাকবে। তো এই ধরনের এটা একটা গেম চেঞ্জিং হবে, আগামী দিনে গেম চেঞ্জার হবে ত্রিপুরার জন্য। যখন বাইরের থেকে এই ধরনের লোক আসবে, যারা টাটার যারা তাদের যে চেইন আছে, তাদের যে এই ধরনের চেইন এই হোটেল ইন্ডাস্ট্রিতে, তারা যখন আসবে এখানে হোটেলে শুধু থাকার জন্য আসবে না,
ত্রিপুরাকে জানবে, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে, এবং সেখান থেকে ওরা ছবিমুড়া যাবে, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবে, আমাদের বিভিন্ন যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেই সমস্ত জায়গা ছবিমুড়ার থেকে আরম্ভ করে, আমাদের প্রজাপতি পার্ক থেকে আরম্ভ করে, রুদ্রসাগর থেকে আরম্ভ করে, আমাদের ঊনকোটি সব জায়গায় ওনারা যাবেন। তাতে করে 200 যারা আমাদের ভাই বোনেরা আছেন সেখানে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হবে। এটা গেল ডাইরেক্ট। আর ইনডাইরেক্টলি গাড়ি ঘোড়া ইত্যাদি সব দিক দিয়ে, খাওয়ার থেকে আরম্ভ করে সব দিক দিয়ে সেখানেও কিন্তু মানুষ তার সুযোগ পাবে। আমরা সেইভাবে চেষ্টা করছি যে কিভাবে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। আমি নিশ্চিত যে এতদিনের যে আমরা কাণ্ড কারখানা দেখেছি, আমি এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব দিকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই। এডুকেশন ডিপার্টমেন্টে হোক, আমরা কৃষিক্ষেত্রে হোক, হর্টিকালচারে হোক, সব দিকে আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে। বন্ধুগণ, কিরকম পাওয়ার? কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। এত বড় একটা ফ্লাড হয়ে গেল, আজকে আমাদের প্রায় 12টা যে নদী আছে এর মধ্যে জুরি নদী বাদ দিলে সবকটা নদী একদম সাংঘাতিক উচ্চতার মধ্যে জল মানে সেখানে বয়ে গেছে। তারপরেও আমরা এত বড় একটা বিপর্যয়, সেই বিপর্যয় থেকে আমরা মোকাবেলা করতে পেরেছি একমাত্র আপনাদের কারণে। আমাদের সরকারি যারা যে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, তো এর থেকে প্রমাণ হয় যে একসাথে এতগুলো টাকার আমরা যে এখানে 40,57,00,000 টাকার যে আজকে এখানে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এক যুগে, সেটা কোনোদিন আগে কিন্তু আমরা দেখিনি। বন্ধুগণ, আমরা চাই একটা সুস্থ পরিবেশ আমরা ত্রিপুরাতে তৈরি করতে, এবং বহুদিন বাদে ত্রিপুরাতে এই যে সুযোগটা এসছে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর 2014 পর থেকে যেভাবে দেশকে শক্তিশালী করেছে, আপনাদের একটু চিন্তা করতে হবে। 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই ভারত টিকবে কি টিকবে না এমন একটা অবস্থা ছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আমাদের সোলজারদের গলা কেটে, আমাদের বিএসএফ এবং আর্মিদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে দিয়ে যেত পাকিস্তানের এই সব আর্মাদ বাহিনী। আপনাদের নিশ্চয়ই সেগুলো ভুলে গেলে চলবে না। আমাদের পার্লামেন্টের মধ্যে আঘাত এনেছে। মুম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, চাইনিজ বর্ডারে কথায় কথায় আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল। তো সেই জায়গার মধ্যে আজকে এখন কিন্তু সে রাশব্দ নেই। ঘরে ঢুকে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে ঘরে ঢুকে গিয়ে এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এখন কিন্তু বন্ধুগণ আর রাশব্দ আমরা দেখছি না। আমরাও সেইভাবে ত্রিপুরাকে একটা প্রতিটা রাজ্য যদি উন্নতি হয় প্রতিটা, তাহলে দেশ উন্নতি হবে, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে ত্রিপুরাতে বিরোধীরা প্রায়ই বলে যে এখানে আইন শৃঙ্খলার অবনতি। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, বিধানসভার ভিতরে আমি বারবার আমি ওনাদেরকে ডাটা দিয়ে আমি দেখিয়েছি, বাইরেও আমি সেটা বলি যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা এখন নিচের দিক দিয়ে তৃতীয় স্থানে আছে, এখন নিচের দিক দিয়ে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। তাহলে কোথায় আইন শৃঙ্খলার সমস্যা? মাঝে মাঝে এদিক সেদিকে ওই দিক থেকে মাঝে মাঝে খবরাখবর আসে, কিন্তু আমরা বারবার সেই জায়গার মধ্যে কিন্তু অ্যাড্রেস করি। আমরা দেখেছি আমাদের মধ্যে জাতি জনজাতির মধ্যে যাতে একটা বিভেদ সৃষ্টি করার একটা চেষ্টা চক্রান্ত এখানে করা হয়েছে। আমরা গন্ডা তুষার ঘটনা আপনারা নিশ্চয়ই মনে আছে, আমি নিজে সেখানে গেছি। 3 দিনের মধ্যে সেখানকার গিয়ে আমরা বিভিন্নভাবে সেই সমস্যার সমাধান করেছি। আমরা কুর্তি কদম তোলার ঘটনাও দেখুন, সেখানেও কিন্তু একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। টুকটাক সব জায়গার মধ্যে এই ধরনের চেষ্টা করেছে। আমরা চাই ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা সবাই একসাথে মিলে এই যে একটা তীর্থস্থান আমি বলবো ত্রিপুরা, তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এখন একটা পারফর্মিং স্টেট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ, এবং তার ইন্ডেক্স আছে।
শুধু মুখে বলছি না, ডাটা বলছে যে ত্রিপুরা এখন এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আপনারা যদি জিএসডিপির কথা বলুন, ত্রিপুরা দ্বিতীয় স্থানে এখন জিএসডিপির দিকে আছে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলেন তাহলে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। সব দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি এবং কেন্দ্রে যখন আমাদের বিভিন্ন মিটিং হয় সেখানেও আমাদের ত্রিপুরার পারফরমেন্স অনেক অনেক বেটার। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। উনি গত পরশু দিন আপনারা দেখেছেন যে পরীক্ষা পে চর্চা, ত্রিপুরার একটা ছেলে, ওর সাথে যখনই ত্রিপুরার নাম উনি শুনেন ওর সাথে একটু এক্সট্রা মাইলেজ দিতেন। ওই সে আমাদের বিলুনিয়ার সাউথ থেকে ছেলেটা ওর সাথে কথা বলছে, ওকে বলছে কিভাবে ডান্স করো দেখাও তো। তো এই যে ব্যবস্থা আমাদের গার্জিয়ানশিপ, এবং গার্জিয়ান কিরকম গার্জিয়ান মনে হয় নিজের তার সাথে কথা বলছে, হি ইজ দ্য অ্যাম্বাসেডর অফ আস। সেইভাবে আমাদের এখন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার স্থান সেইভাবে সেখানে এখন প্রতিষ্ঠিত আছে। বন্ধুগণ, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত লোক কাজ করেছে। আমাদের এনডিআরএফ, এসডিআরএফ এবং আপদা মিত্র এবং ভলেন্টিয়ার এবং বিশেষ করে বিভিন্ন শ্রেণীর ক্লাব, স্বেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন যারা রিটায়ার্ড হয়েছে তারা পর্যন্ত আমাদের সাথে আছে। সর্বস্তরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ত্রিপুরার ইতিহাসে। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমরা চ্যালেঞ্জ দিতে জানি, যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা দ্বারা, যে ধরনের অবস্থা দ্বারা আমরা সেটা মোকাবেলা করতে যাই। বন্ধুগণ, আপনারা জানেন মণিপুরে যখন এক সাংঘাতিক একটি অবস্থায় খুবই কন্ডিশন খারাপ ছিল, এখানকার প্রায় যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের ওখানে সাংঘাতিক অসুবিধা হচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলছে তাড়াতাড়ি আমাদের ছেলে মেয়েদের বাঁচান। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের একটা উদাহরণ আপনাদের দিতে চাই। বন্ধুগণ, আমি রাত্রিবেলা যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় এভিয়েশন মিনিস্টার উনি সাথে সাথে রাত্রে 12টার সময় উনি ফ্লাইট দিয়েছেন এবং পরের দিন এই দুবারে ফ্লাইট দিয়ে প্রায় 250-র উপরে ছাত্রছাত্রীদেরকে আমরা মণিপুর থেকে অক্ষত অবস্থায় ত্রিপুরাতে আমরা নিয়ে এসেছি। বন্ধুগণ, এবং তাদের জন্য 1 পয়সাও তাদের দিতে হয়নি, ত্রিপুরা সরকার আমরা সেটা গ্রহণ করেছি। আমরা জানি কোনো সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি। আমরা কুমারঘাটের রথের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে বহুত আমাদের নাগরিকরা মারা গেছে, সেখানে আমি রাত্রিবেলা ট্রেনে করে সেখানে গেছি এবং আমরা ওখানকার জানি এমএলএ থেকে শুরু করে সবাই মিলে আমরা যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও তাদেরকে সাহায্য করেছে। বন্ধুগণ, আমরা যে কোনো সমস্যা হলে খুব সিরিয়াসলি আমরা নিই, মনে হয় যেন আমার ঘরের সমস্যা, তো সেইভাবে আমাদের সরকার সেইভাবে কাজ করে। আজকে পর্যটন দপ্তরের মাধ্যমে এই ধরনের যে উদ্যোগ নিয়েছে, আমি এর জন্য পর্যটন দপ্তরকে আমি ধন্যবাদ দেব এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে চিন্তা ভাবনা করছেন, আমরা তার সাথে একসাথে হয়ে এই কাজগুলো আমরা করছি এবং আগামী দিন আরো ভালো ভালো কাজ হবে, সেইগুলো নিশ্চয়ই আমরা করব। এবং আমাদের কাছে কিন্তু এখন সময় কম, প্রতিটা এভরি সেকেন্ড কাউন্ট, আমরা প্রতিটা মুহূর্তে আমরা কাজ করতে চাই। মনে হয় যেন সময় চলে যাচ্ছে কিন্তু কাজ অনেক বেশি, আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। আগে ভাবতো কিভাবে ঘোলা জল করা যায়, ঘোলা জলে মাছ ধরার যে কায়দা ওরা জানতো। এখানে কংগ্রেস এবং সিপিএম এর ঘটনা বলে তার লাভই নাই, এখানে ওদের দোস্তি, এখানে কুস্তি আর দিল্লিতে দেখা যেত ওদের দোস্তি, এই ধরনের ছিল। মানুষ এখন ওদেরকে চিনে গেছে এবং ওদেরকে বুঝে গেছে। অনেক লোক মানুষ এই কমিউনিস্টদের যে একটা সাবস্টিটিউট সেটা কংগ্রেসকে ভেবেছিল, কিন্তু আজকে রেজাল্ট দেখুন সর্বভারতীয় স্তরে কি হয়েছে, শূন্য পেয়েছে এবার দিল্লির রেজাল্ট কি শূন্য। আর কমিউনিস্টরা কি পেয়েছে, নোটার সাথে এখনো কম্পিট করছে, এখনো নোটার সাথে। বন্ধুগণ, তো এতে করে প্রমাণ করছে একের পর এক রাজ্য যেভাবে ভারতীয় জনতা পার্টি আসছে, আর বাকি 1-2টো বাকি আছে, আগামী দিন আপনারা দেখবেন সেগুলো আমরা দিচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সাথে আছে, নিশ্চয়ই সেটা হবে। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য, ভার্চুয়ালি যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এবং তারই অঙ্গ হিসাবে একযুগে আজকে রাজ্যের 6টি স্থানে ভার্চুয়াল মোডে 40 কোটি 50 লক্ষ টাকা ব্যয়
বিভিন্ন উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সামিল হয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই জিরানিয়াতে 13 কোটি টাকা ব্যয়ে এই মোটর স্ট্যান্ড নির্মাণ হবে, যার কাজ শুরু হয়েছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শিলান্যাস কর্মসূচি আপনাদের সবাইকে সাক্ষী রেখে এখানে অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া আমাদের দক্ষিণ জেলার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস, যেটা শান্তির বাজারে হচ্ছে, সেখানে উপস্থিত আছেন ওই এলাকার জনপ্রতিনিধিরা হাইব্রিড মোডে ভার্চুয়ালি। তার পাশে জুলাইবাড়িতে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণ হবে 6.5 কোটি টাকা ব্যয়ে, সেখানে হাইব্রিড মোডে ভার্চুয়ালি আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য শুক্লাচরণ নোয়াতিয়া। মেলাঘরে আমাদের মোটর স্ট্যান্ডের শিলান্যাস, সেখানে জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন। আমাদের কল্যাণপুর খোয়াইতে একটা যাত্রী শেড নির্মিত হচ্ছে, আপনারা দেখেছেন, সেখানে জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন। আমাদের তেলিয়ামুড়াতে জেলা পরিবহন দপ্তর ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের উদ্বোধন হবে, সেখানে চিফ হুইপ মহোদয় উপস্থিত আছেন। এবং আপনাদেরকে সাক্ষী রেখে সামনে রেখে মূল যে অনুষ্ঠান সেন্ট্রালি আমাদের এটা করা হচ্ছে জিরানিয়া থেকে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন একযোগে এই উন্নয়নমূলক কর্মসূচি কর্মযজ্ঞে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। যারা আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরা উনি বলেছেন সুন্দরভাবে তৈরি করো, যাতে ত্রিপুরার মধ্যে একটা নাম ধান এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যাতে পর্যটকরা এই রাজ্যে এসে এসএন কলোনি এলাকায় আসতে পারে। বন্ধুরা, আমরা সেই দিকে কাজ করে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আর কিছু কিছু মানুষ আছেন বলবেন রাজ্যে খাদ্য নেই, রাজ্যে বাসস্থান নেই, অন্ন নেই, মানুষ খেতে পায় না। আসলে তাদের একটা কথা বলে, এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। যার জন্ডিস হয় তার চোখে সমস্ত কিছু হলুদ মনে হয়। কালো রঙকেও হলুদ মনে হবে, সাদা রঙকেও হলুদ মনে হবে, লাল রঙকেও হলুদ মনে হবে। আজকে যারা বলছে যে রাজ্য উন্নয়ন থমকে গেছে, আমি তাদেরকে বলবো সারা রাজ্যে আপনারা ঘুরে বেড়ান, সারা রাজ্যে ন্যাশনাল হাইওয়েগুলো দেখুন। আগে কৈলাসহর যেতে 5 ঘন্টা সময় লাগতো, আজকে আগরতলা থেকে কৈলাসহর যেতে 2 ঘন্টা সময় লাগছে। আপনাদের জিরানিয়ার পাশে যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বললাম যে জিরানিয়ার যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে নলগড়িয়া পর্যন্ত গিয়ে থমকে গেছে। আপনাকে আমার এই রানীর বাজারের অঞ্চল থেকে শুরু করে আমার চন্দ্রপুর পর্যন্ত এই রাস্তাটাকে নতুন করে স্যাংশন দিতে হবে। উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে দিল্লিতে গিয়ে নীতিন গডকরি জি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে আরো 400 কোটি টাকা স্যাংশন করেছেন নলগড়িয়া থেকে আগরতলা চন্দ্রপুর পর্যন্ত ন্যাশনাল হাইওয়েকে যুক্ত করার জন্য। অর্থাৎ ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে রাজ্যের সঙ্গে রাজ্য, জেলার সঙ্গে জেলা, গ্রামের সঙ্গে গ্রাম, পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত, পাড়ার সঙ্গে পাড়ার যে যুক্তকরণ সেখানে হচ্ছে প্রতিটা রাজ্যে, এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে। বন্ধুরা, এই 6টি প্রান্ত থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মন্ত্রীরা, বিধায়করা, বিধায়িকাগণ এবং সেখানকার জনপ্রতিনিধিগণ। সবাইকে আমি জিরানিয়া থেকে নমস্কার জানাচ্ছি, পরিবহন দপ্তরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে শুধু এটুকু বলতে চাইছি যে আমাদের রাজ্য কোথায় ছিল, বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। উন্নয়নের নিরিখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়শই বলেন যে আমার কোনো ধর্ম নেই, আমার কোনো বর্ণ নেই, আমি কিছু চিনি না, আমি শুধু জানি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত অংশের মানুষের জন্য উন্নয়নের নিরিখে কাজ করার জন্য। কাজই হচ্ছে আমার পরিচয়, কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনবে, কাজের মাধ্যমেই রাজ্যকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। উনি বিধানসভার ভেতরে যেমন বলেন, বিধানসভার বাইরেও উনি সেই কথা বলেন। তো স্বাভাবিকভাবে আজকে কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে 40 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে
রাজ্যের যে পরিবহন দপ্তরের অধীন যে পরিকাঠামো ত্রিপুরা রাজ্যে গড়ে উঠেছে বা ওঠার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়েছে, তারই অঙ্গ হিসাবে আজকে 13 কোটি টাকা ব্যয়ে আমাদের জিরানিয়া মডেল স্ট্যান্ডের উনি শুভ শিলান্যাস করলেন, যা আগামী 1.5 বছরের মধ্যে আমাদের মাথা তুলে দাঁড়াবে এবং এই অঞ্চলে পরিবহন ব্যবস্থার দিক থেকে একটা নতুন ফলক, নতুন দিগন্তের আমরা একটা শুভ সূচনা করতে পারবো বন্ধুরা। শুধু তাই নয়, উন্নয়নের নিরিখে আপনারা দেখছেন যে জিরানিয়া ন্যাশনাল হাইওয়ে আজকে প্রশস্ত হচ্ছে, মাথা তুলে দাঁড়াচ্ছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই ন্যাশনাল হাইওয়ে, আমাদের আগে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল এই আসাম আগরতলা রোড, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে এবং আরো 3টে ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে ইন প্রিন্সিপাল স্যাংশন দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি, নীতিন গাডকারিজি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বন্ধুরা। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ফলক সেখানে যুক্ত হচ্ছে আমাদের জিরানিয়ার মধ্যে। 29 কোটি টাকা ব্যয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মহকুমা হাসপাতালের ভূমি পূজন আমরা করেছি। মহকুমা হাসপাতালের কাজ জোর কদমে চলছে। আগামী 1 বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা পুনরায় আবার এই মহকুমা হাসপাতালের আমরা শুভ সূচনা করব। আমাদের প্রতিশ্রুতি ছিল, বিশেষ করে আমার প্রতিশ্রুতি ছিল নির্বাচনের প্রাক্কালে, যেটা বিগত 25 বছর এই রাজ্যের সরকার পারেনি, একটা মহকুমা হাসপাতাল প্রদান করতে। মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি বললাম নির্বাচনে জয়ী হওয়ার আগে, উনি আমাকে বললেন যে আমি কথা দিলাম তোমাকে জিরানিয়াতে মহকুমা হাসপাতাল আমি করে দেব, এবং উনার হাত ধরে আমরা ভূমি পূজন করেছি। আগামী 1 বছর পরে উনার হাত ধরেই আমরা এই মহকুমা হাসপাতালের শুভ সূচনা করব বন্ধুরা। এতে করে শুধু জিরানিয়ার নয়, মান্দাই, আমাদের পার্শ্ববর্তী প্রতিটি অঞ্চলে, বেলবাড়ি ব্লক, জিরানিয়া ব্লক, মান্দাই ব্লক, প্রতিটি অংশেরই আপনার বড়মুড়া অঞ্চলের পাদদেশ থেকে মানুষ এই হাসপাতালের সুবিধা নিতে পারবে। কথায় কথায় আমাকে আগরতলা ছুটে যেতে হবে না বন্ধুরা। অনেক প্রকল্প, আমাদের মোটর স্ট্যান্ড বলুন, আমাদের মহকুমা হাসপাতাল বলুন, ডিডব্লিউএস এর ডিভিশন বলুন, রুরাল ডেভেলপমেন্টের ডিভিশন বলুন, বিদ্যুৎ দপ্তরের ডিভিশন বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আগামী দিনে এসএন কলোনি এলাকায় প্রায় 70 কোটি টাকা ব্যয় করে ট্যুরিজম দপ্তরের অধীন আমরা অত্যাধুনিক একটা পার্ক আমরা তৈরি করব, যেটা ট্যুরিজমের দিক থেকে, পর্যটনের দিক থেকে এই রাজ্যে একটা নতুন দিগন্তের সূচনা হবে। এই এলাকার মানুষের, যুব সমাজের একটা নতুন করে অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করার জন্য, তাদের আয় বৃদ্ধি করার জন্য, তাদের রোজি রুটি প্রদান করার জন্য আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি। বিনিময়ে নয়, আমাদের লড়াই ওই বঞ্চনা করে নয়, আমাদের লড়াই ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের করে মধ্যে দিয়ে নয়, আমাদের লড়াই সমাজে বিভাজনের মাধ্যমে নয়, আমাদের লড়াই হবে উন্নয়নের নিরিখে, আমাদের প্রতিযোগিতা হবে উন্নয়নের নিরিখে। আগামী দিনে 3 বছরের মধ্যে রাজ্যকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে, জিরানিয়াকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে যাব, মানুষের রায়ের জন্য আমরা যাব, রিপোর্ট কার্ড নিয়ে আমরা যাব। বিগত দিনে যেভাবে 23-এর নির্বাচনে, 18-র নির্বাচনে আমরা এসেছিলাম, 23-এর নির্বাচনে আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছি। আগামী দিনেও আমাদের সেই ধারাকে অব্যাহত রাখতে হবে বন্ধুরা। উন্নয়নের নিরিখে আমরা কথা বলবো। আর যারা বিরোধীরা রয়েছেন, যাদের চোখে উন্নয়ন দেখা হচ্ছে না, যাদের চোখে উন্নয়ন সহ্য হচ্ছে না, তারা বলছেন বাজেট নিয়ে কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে কথা বলছেন। এবারকার বাজেট জনমুখী বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি। গত 1 তারিখ যে বাজেট পেশ করেছেন, আমি বেশি কথা বলবো না, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। ওই 1 তারিখের বাজেটে ভারতবর্ষের প্রতিটি অংশের মানুষের সমর্থন কুড়িয়েছে, প্রশংসা কুড়িয়েছে। এটা শিল্পপতি বলুন, এটা কর্মচারী বলুন, এটা গরিব অংশের মানুষ বলুন, প্রতিটা অংশের মানুষের সেখানে সমর্থন কুড়িয়েছে আমাদের বর্তমান বাজেট। এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য 47% বাজেটে অর্থ বৃদ্ধি করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই যে আমাদের রাজ্যে এই 47% যে বাজেট বৃদ্ধি করা হয়েছে গত বছর থেকে, আমাদের রাজ্যেও তার সুফল আমরা পাবো। কৃষিতে পাবো, গ্রাম উন্নয়নে পাবো, নগর উন্নয়নে পাবো, প্রতিটি দপ্তরে, পূর্ত দপ্তরে পাবো, পরিবহন দপ্তরে পাবো। এই যে অর্থ ব্যয় করে 40 কোটি 50 লক্ষ টাকা ব্যয় করে আমাদের যে আজকে যে শিলান্যাসগুলো হলো, এগুলো কার টাকা? রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ অর্থানুকূল্য। স্পেশাল অ্যাসিস্ট্যান্স
কে আমাদেরকে প্রদান করছে? কেন্দ্রীয় সরকার আমাদেরকে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রদান করছে। এবং এই যে বাজেট বৃদ্ধি হয়েছে 47% বাজেট আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য, সেই বাজেট আমাদের রাজ্যে আসবে, আমাদের জিরানিয়াতে আসবে, আমাদের প্রতিটি পঞ্চায়েতে আসবে। বন্ধুরা, আগামী দিনে উন্নয়নের নিরিখে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে এটা আমাদের সরকারি অনুষ্ঠান। এই সরকারি অনুষ্ঠানে আমরা যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এলাকার জনপ্রতিনিধি হিসাবে। এবং আগামী দিনে উন্নয়নের নিরিখে আমরা কথা বলবো, উন্নয়নের নিরিখে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাব, উন্নয়নের নিরিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আগামী দিনে রিপোর্ট কার্ড নিয়ে যাতে ত্রিপুরা রাজ্যে আরো 20 বছর 25 বছর, যেটা মোদীজি বলেন ये तो शुरुआत है, तीसरी बार है, हमें और जाना है, आगे ले जाना है, भारत को आगे ले जाना है, त्रिपुरा को आगे ले जाना है, भारत को विश्व गुरु बनाना है, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाना है। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি সেই আহ্বান জানিয়ে উন্নয়নের পক্ষে থাকবেন, সরকারের পক্ষে থাকবেন, এই আশা রেখে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ।